আমরা সারাদিন ধরে যে বাক্যগুলো বলি সেই বাক্যগুলো কিন্তু কোনো না কোনো টেন্সে পড়ে। যেমন দেখো, এখন আমি বলছি কোনো না কোনো টেন্সে পড়ে, এই যে পড়ে, এটা এখন বললাম কিন্তু, হ্যাঁ, তাহলে এটা কিন্তু বর্তমান কাল। ঠিক আছে, টেন্স মানে কাল। আমি তোমাদের গতদিন টেন্স শিখিয়েছিলাম, এই যে শিখিয়েছিলাম বললাম, দেখো, তাহলে শিখিয়েছিলাম মানে গতদিন শিখিয়েছিলাম, মানে এখন কিন্তু না, এটা আগের দিন শিখিয়েছিলাম, তাহলে পার হয়ে গেছে, এটা কি অতীতকাল, তাই না? তো অতীতকাল ইংরেজি কি? পাস্ট টেন্স। আবার যদি বলি আমি তোমাদের এর পরের দিন শেখাবো, হ্যাঁ, পরবর্তী ক্লাস করাবো, তাহলে এখনো করাইনি, ভবিষ্যতে করাবো, তাহলে এটা এটা কিন্তু ফিউচার টেন্স। তো আমরা যত বাক্যই বলি না কেন, সব বাক্যগুলি কোনো না কোনো টেন্সে পড়ে, এটা মনে রাখবা। তো ওই জন্য টেন্স যদি একবার আমরা শিখে নিই, তাহলে কিন্তু আমরা বাক্যগুলো ইংরেজিতে বলতে পারবো, মানে ইংরেজিতে কথাও বলতে পারবো, আবার কোনো একটা কিছু লিখতে গেলে, রাইটিং স্কিল লিখতে গেলে বা কিছু ভাবতে গেলে, লিখতে গেলে আমরা কিন্তু ইংরেজিতে লিখতে পারবো। ওই জন্য টেন্সটা কিন্তু খুবই জরুরি। দেখো, এখানে আমি কিছু বাক্য লিখেছি, দেখো, রাম মাছ ধরে, এরকম বাক্য বলতে পারো না? আমি যদি রাম কি করে রে, তোমরা বলবো যে হ্যাঁ রাম মাছ ধরে। বা তোমরা বলে থাকো যে আমার বাবা অমুক কাজ করে, বা আমার বাবা চাকরি করে, আমার বাবা টিচিং করে, এরকম কথাবার্তাগুলো আসে তো না? তাহলে এই ধরনের এক ধরনের বাক্য হয়। আবার যদি বলি বাড়িতে আমার মাই রান্না করে, এরকম বলে থাকি তো। তো এই যে বাক্যগুলো, এগুলো কি প্রেজেন্ট না পাস্ট বলো? কমেন্ট বক্সে বলো দেখি, এটা প্রেজেন্ট না পাস্ট? যে রাম মাছ ধরে, ধরে মানে দৈনিকই ধরে, এটা অ্যাবসলিউট, এটা নর্মাল পেশা, এটা একটা হ্যাবিট। ঠিক আছে। আবার বললাম যে বাড়িতে আমার মাই রান্না করে, তো এটা নর্মাল কথা। এই নর্মাল কথাগুলো বা সত্যি কথাগুলো, চিরসত্য কথাগুলো, বা যেগুলো হ্যাবিট মানে অভ্যাস, দৈনিক আমরা করে থাকি। যেমন ধরো কেউ টিউবওয়েলে স্নান করে, তাহলে সে বলবে যে হ্যাঁ আমি টিউবওয়েলে স্নান করি, তার মানে দৈনিক করে বলেই বলে। এখন দেখা গেলো একদিন স্নান করে টিউবওয়েলে, একদিন পুকুরে স্নান করে, সে কিন্তু কখনোই বলবে না যে আমি টিউবওয়েলে স্নান করি, কারণ দৈনিক তো করছে না। আবার যদি বলে যে হ্যাঁ আমি পুকুরে স্নান করি, তাহলে আমরা বুঝে নিই যে এটা ওর হ্যাবিট, ও পুকুরেই হয়তো স্নান করে, আমরা ধরে নিই আর কি, আমরা নর্মালি ধরে নিব, হ্যাঁ, অত ডিপ ভাবার দরকার নেই। তাহলে যেগুলো হ্যাবিট, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে পড়ছে, তাই না? আবার যদি বলি যে আমার বোন এখন পড়ছে, কি মানে এখন পড়ছে, এখন, তাহলে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স? প্রেজেন্ট টেন্স মানে এখন ঘটছে, আর পাস্ট টেন্স মানে কি? গত, যেটা পার হয়ে গেছে। যেমন আমার বোন পড়ছিল, আগে পড়ছিল, এখন পড়ছে না, তাহলে সেটা পাস্ট টেন্স। আবার আমার বোন পড়বে, এটা কিন্তু ফিউচার টেন্স, তাই না? ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, আর পাস্ট টেন্স মানে অতীতকাল, আর প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। তাহলে এখানে আমি বলেছি দেখো আমার বোন এখন পড়ছে, তাহলে এখন পড়ছে, আজকে পড়ছে, তাহলে এটা কি? বর্তমানকাল মানে প্রেজেন্ট টেন্স। এবার বলছি ওরা খেলছে, এখন খেলছে নিশ্চয়ই, তাই বলছি, কারণ এখন না খেললে তো আমি বলতে পারবো না, তাহলে আমাকে তো সত্যি কথাই বলতে হবে। আমি দেখলাম যে ওরা খেলছে, হ্যাঁ খেলছে ওরা, তার মানে এখনই খেলছে, অর্থাৎ এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। আমি পড়া করেছি, তুমি বললে যে আমি পড়া করেছি স্যার, তাহলে পড়া করেছি, আমি তখন বুঝলাম আচ্ছা পড়া করেছে, তাহলে এখনই তো বুঝলাম, এগুলো তো এখনই হচ্ছে, প্রেজেন্ট টেন্স, তাই না? সে সকাল থেকে পড়ছে, এটা কি হবে? এটাও প্রেজেন্ট টেন্স, তাই না? আচ্ছা এটা বলো দেখি, আমি একটু বাজারে গিয়েছিলাম, গিয়েছিলাম আগে গিয়েছিলাম, এখন না, এখন তো আমি পড়াচ্ছি, তাই না? এখন তো আমি পড়াচ্ছি। আর আমি যদি বলি আমি বাজারে গিয়েছিলাম, তবে নিশ্চয়ই এখন, এখন তো বাজারে গিয়ে পড়াতে পারবো না, ওটা নিশ্চয়ই গতকালের কথা বলছি বা কয়েক ঘন্টা আগের কথা বলছি, তাই না? তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স নয়। তাহলে তাহলে বাকিগুলো সবই হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের আবার কিন্তু ভাগ আছে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, তাহলে এগুলো সবই প্রেজেন্ট টেন্স, এটা মাথায় রেখো। তাহলে এখানে দেখো বলছে রাম মাছ ধরে, তারপরে বাড়িতে আমার মাই রান্না করে। দেখো রাম মাছ ধরে, এটা কিন্তু অভ্যাস বোঝাচ্ছে, যে দৈনিক ধরে বা ওর একটা প্রফেশন। প্রেজেন্টের মধ্যে যে প্রথম টেন্সের নাম, বুঝলা, সেটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমি মুছে দিচ্ছি, কারণ এটা তো পাস্ট টেন্স, আমরা আজকে প্রেজেন্ট টেন্সে শিখি। তো প্রেজেন্ট টেন্সের যে প্রথম টেন্স, তার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথম টেন্সের নাম তোমরা লিখে নেবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কোনগুলো? যেগুলো অভ্যাস বোঝাবে, যেগুলো সত্য বোঝাবে, মানে নর্মাল সত্য, আমরা ওগুলো সত্য বলেই মেনে নিই। আবার যেগুলো চিরসত্য, চিরসত্য মানে মানে প্রথম দিকে যা ছিল এখনো তা আছে, ভবিষ্যতেও তাই থাকবে। যেমন দেখো, আমি যদি বলি যে পাড়াতে রাম নামে একটা ছেলেকে আমি চিনি, তাহলে রাম নামে ছেলেটাকে যে চিনি, আমি বললাম কথাটা, আচ্ছা ভবিষ্যতে কি ওর নাম শ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? বা অতীতে কি ওর নাম শ্যাম ছিল? সে জোর করে রেখে দাও ওইভাবে ভাবতে যাবে না, জোর করে তুমি শ্যাম রেখে দিলে ওইভাবে ভাবতে যাবে না। নর্মালি আমরা কি বুঝি? নর্মালি বুঝি যে আমি যদি বলি যে রাম নামে ছেলেটাকে চিনি, তার মানে এরকম বুঝি যে ওই ছেলেটার নাম রাম, তো আগেও ছিল, জন্মের সময় ছিল, আজকেও আছে রাম, ভবিষ্যতেও থাকবে।
তাহলে এগুলোকে আমরা চিরসত্য বলে মেনে নিব, ঠিক আছে? মানে কোনোদিনও মিথ্যা হবে না, এটা সত্যই থেকে যাবে, যদিও চেঞ্জ করা যায়। হ্যাঁ, নর্মালি তোমরা ভাববে। আচ্ছা, এবার যদি বলি আমি সূর্য পূর্ব দিকে ওঠে, কি মনে হয় তোমার দারুদের সময় কি সূর্য পশ্চিম দিকে উঠতো? নিশ্চয়ই পূর্ব দিকেই উঠতো। আবার এখনও উঠছে। আবার ভবিষ্যতে কি মনে হয় সূর্য কি পশ্চিম দিকে উঠবে নাকি? পূর্ব দিকে উঠবে, তাই না? তাহলে সূর্য দেখো আগে উঠতো, এখনো আছে, ভবিষ্যতে আছে। তাহলে এই যে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আছে, এরকম যদি বোঝায় ওটাকে আমরা চিরসত্য বলে মনে করবো, ঠিক আছে? তাহলে চিরসত্য বাক্যগুলোও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্সই হয়। মানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স বর্তমান কাল, আগে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হতে গেলে কি হতে হবে? আগে বর্তমান হতে লাগবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি অতীতকাল বোঝাচ্ছে? মানে আমার এই বক্তব্যটা কি অতীতকাল বোঝাচ্ছে? আমি যদি বলতাম সূর্য আগে পূর্ব দিকে উঠতো, আগে উঠতো, এখন হয়তো ওঠে না, এরকম তো এটা তো মিথ্যা কথা। তো চিরসত্য কথাগুলো দেখবো সবসময় প্রেজেন্টেই আসবে, বুঝতে পারলে? প্রেজেন্টেই আসবে। তুমি যে অতীতে বলতে ভুল হয়ে যাবে ওটা। ওই জন্য চিরসত্যগুলো কিন্তু প্রেজেন্টেই আসবে, নর্মালি হয়ে থাকে, ঠিক আছে? আবার যদি বলি যে আমরা ভাত খাই, আমরা এদিককার মানে পশ্চিমবঙ্গের লোকেরা তো মূলত ভাতই খায়, তাই না? তাহলে ভাত খাই বলেই তো বললাম আমাদের অভ্যাস, রেগুলার যেটা আমরা করি সেটাকে অভ্যাস বলা হয়। আমরা রেগুলার ভাত খাই, তাহলে সেটা অভ্যাস। রেগুলার স্নান করি, তাহলে স্নান করাটা হচ্ছে অভ্যাস। আবার পড়াশোনা করি আমরা, এটাও তাহলে অভ্যাস। তাহলে অভ্যাসগুলোও দেখবা যে প্রেজেন্ট টেন্সই হবে, ঠিক আছে? তাহলে কি কি পেলাম বলো তো? অভ্যাসগুলো, আর হচ্ছে মানে চিরসত্যগুলো, আর নর্মাল সত্য যেগুলো। যেমন দেখো আমি যদি বলি যে সুইচ টিপলে লাইট জ্বলে, এই যে বললাম, এটা সত্যি কথা না? সুইচ টিপলে তো লাইট জ্বলে নাকি? তো তাহলে এই যে এগুলো সত্যি কথা। বা সূর্য উঠলে মানে আলোর ঝলক দেখা যায়, তো এটা তো সত্যি কথা। তো এই সত্য হোক আর চিরসত্য হোক, আর হচ্ছে কি অভ্যাস বোঝাক, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? এবার দেখো এই বাক্যটা খেয়াল করো যে রাম মাছ ধরে, কি মনে হয় এটা কি অভ্যাস বা চিরসত্য? এগুলো কি বোঝাচ্ছে? দেখো রাম মাছ ধরে, রাম মাছ ধরে, এই কথাটা যদি তোমাদের বলি তোমরা কি বুঝবে? যে রাম নিশ্চয়ই দৈনিক মাছ ধরে, তাই না? তাহলে দৈনিক মাছ ধরে নিশ্চয়ই, তাহলে এটা কিন্তু অভ্যাসের মধ্যে পড়ছে, তাই তো? আচ্ছা, অভ্যাস হোক আর সত্যি কথা হোক, তোমাদের যদি আবার কারো সত্যি কথা মনে হচ্ছে যেটা স্যার রাম মাছ ধরে সত্যি বলে তো আপনি বলেছেন, হ্যাঁ সত্য কথাও হতে পারে, সেটা কোনো যায় আসে না। তোমরা খালি জানবা যে এটা যেই মানে সত্যি বোঝাচ্ছে বা চিরসত্য বোঝাচ্ছে বা অভ্যাস বোঝাচ্ছে, মানে তোমরা খালি দুটো জিনিস মনে রাখো, অভ্যাস আর চিরসত্য বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট লিমিটেন্স। তাহলে প্রেজেন্ট লিমিটেন্সে কি বোঝা যায়, চিনবো কি করে? তাহলে চেনার উপায় আমি লিখছি, চেনার উপায়। অভ্যাস বোঝাবে আর হচ্ছে চিরসত্য বা সত্য বোঝাবে। এই চিরসত্য বা সত্য একটা করলেই হলো, একই ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ক্রিয়াপদ কি বলতো? তোমরা তো সবাই জানো ভার্ব বা ক্রিয়াপদ কি। ভার্ব ইংরেজিতে, বাংলায় ক্রিয়াপদ। ভার্ব কি বলতো? যেটা কাজ করা বোঝায় যে শব্দটা, তাই না? তাহলে এখানে বলেছি দেখো রাম মাছ ধরে, যে তিনটা শব্দ বলেছি আমি। তাহলে এখানে কাজ করা কোনটা? ধরা। ধরতে গেলে পরিশ্রম করা হয়, তাই না? তাহলে ধরে কিন্তু কাজ করে ভার্ব। তাহলে এই ভার্বের ক্ষেত্রে একটু দেখো, একটা জিনিস খেয়াল করো, ধরে দেখো একার যুক্ত আছে, দেখতে পাচ্ছ? এই যে একারটা কিন্তু যুক্ত আছে, এ বা একার, তাই না? আবার এখানে দেখো বাড়িতে আমার মাই রান্না করে, তাহলে এই যে রান্না করে দেখো একার যুক্ত হয়। দেখো রান্না করা ভার্ব, কাজ করা তো রান্না করা না, কাজ করা হলে সেটা ভার্ব হয়। তাহলে দেখো একার যুক্ত আছে, তাহলে এটাও কিন্তু একার আছে। আবার যদি বলি যে আমি বই পড়ি, এই এই কথাটা কে বোঝাচ্ছে? আমি রেগুলার পড়ি, তাহলে পড়ি দেখো ই আছে, এই যে ই যুক্ত হচ্ছে। আমি যদি বলি আমি বই পড়ি, আমি বই পড়ি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ই আসছে, তাই না? তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তুমি চেনার জন্য দুটো উপায় অবলম্বন করতে পারো। একটা চেনার উপায় দেখতে পারো যে অভ্যাস চিরসত্য বা সত্য কথা বোঝালে কোনো স্টেটমেন্ট যদি সত্য কথা বা অভ্যাসের মতো মনে হয় তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তুমি এইভাবেও জানতে পারো। আবার তুমি এইভাবেও জানতে পারো যে এ ই থাকলেই সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? আবার তুমি এইভাবেও জানতে পারো, দুটোই তুমি জেনে রাখবে। হ্যাঁ, এই যে এ বা এ কারও থাকতে পারে সেটা, তাই তো? ই আর হচ্ছে অন্তস্থ, এগুলো ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকলে, ইত্যাদি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, লিখে নিতে হবে এগুলো। হ্যাঁ, তাহলে এবার পরেরটা দেখো, আমার বোন এখন পড়ছে। আমার বোন এখন পড়ছে মানে ও পড়ছে মানে ওর কাজটা চলছে। তুমি ধরো আমাকে ফোন করলে, বলে স্যার আপনার বোন কি করছে বা আপনার ভাই কি করছে, তখন আমি দেখলাম ও পড়ছে, তার মানে পড়া কাজটা চলছে কিন্তু। হ্যাঁ, এখানে ভার্ব কোনটা বলো তো? আমার বোন এখন পড়ছে, এখানে ভার্ব কোনটা? ভার্ব কিন্তু পড়ছে, এটা হচ্ছে ভার্ব, তাই না? ভার্ব বা ক্রিয়াপদ, কাজ করা এটা। তাহলে এই কাজটা দেখো চলছে,
পড়ছে, চলছে, তাই না? আচ্ছা, আমি যদি বলি বাড়িতে আমার মাই রান্না করে, তাহলে যে রান্না করে এই কাজটা কি চলছে? না, রেগুলার করে। আমি যদি বলতাম যে আমার মা রান্না করছে, তাহলে সেটা চলতো, যে চলছে, আমার মায়ের কাজটা চলতে আছে। কারণ কাজটা মা করছে দেখলাম আমি, তাহলে নিশ্চয়ই আমি এরকম বলতে পারি না। তোমরা বললে যে স্যার আপনার মা কি করছে, আমি কিন্তু এরকম বলতে পারি না যে আমার মা রান্না করে, তাহলে তো উল্টো হয়ে গেল, হাস্যকর হয়ে গেল। তাহলে বলবো হ্যাঁ আমার মা রান্না করছে, মানে ওনার কাজটা চলছে। এই চলমান বোঝালে, চলমান ইংরেজি কি জানো? কন্টিনিউ। কন্টিনিউ মানে চলমান। তাহলে যখন কোনো একটা বাক্য বলবে, যখন তুমি, আমরা দৈনন্দিন জীবনে কোনো একটা বাক্য বলি, সেই বাক্যটা যদি চলমান মনে হয় বাক্যের ক্রিয়াপদটা, তাহলে বুঝবা সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ মানে চলমান, তাহলে কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্বিতীয় টেন্সের নাম কি আমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্বিতীয় টেন্সটা একটু লিখে নাও। প্রেজেন্ট ইনডিফিনিটটা আমি নিচে লিখে ফেললাম। তাহলে 2 নাম্বার টেন্সের নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা তোমরা চিনবে কি করে? তাহলে চেনার উপায় দুটো। একটা হচ্ছে চলমান বোঝাবে, মানে চলছে এমন বোঝাবে, না চলছে এমন ক্রিয়াপদ থাকবে। আর আরেকটা কি বললাম বলো তো? আরেকটা একটা জিনিস খেয়াল করো, যেমন দেখো আমি বলেছিলাম যে আমার বোন এখন পড়ছে। আরেকটা বলেছিলাম কি? ওরা খেলছে। ওরা খেলছে। আর একটা বললাম যে তিনি টিভি দেখছেন। ধরো তিনি টিভি দেখছেন। আমি আর একটা বলছি যে আমি পড়াচ্ছি। আমি পড়াচ্ছি। তো খেয়াল করে দেখো, এই যে বাক্যগুলো আমি লিখলাম যে আমার বোন এখন পড়ছে, কি বুঝতে পারছো তোমরা? যে নিশ্চয়ই ও কাজটা করছে, পড়া কাজটা ওর চলছে, তাই দেখেই তো আমি বলবো যে আমার বোন পড়ছে। আবার বলছে ওরা খেলছে, আমি দেখলাম যে ছেলেগুলো খেলছে, তখন বললাম যে হ্যাঁ ওরা খেলছে, দেখো ওরা খেলছে, তারপরে ওদের কাজটা চলছে, না কন্টিনিউ বোঝাচ্ছে। আবার যদি বলি তিনি টিভি দেখছেন, তারপরে নিশ্চয়ই তিনি টিভির সামনে বসে আছেন, দেখতেই আছেন, তাই না? মানে চলমান, চলছে কাজটা। দেখা কাজটা, দেখাও তো কাজ করে, না চোখগুলো কাজ করে, ইন্দ্রিয়গুলো কাজ করে। আচ্ছা, আমি পড়াচ্ছি, যে আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে কাজটা তো আমার চলছে, এখনো দেখো চলছে, এখন করতে এসে দেখো কাজগুলো। তাহলে এই যে চলমান বোঝাচ্ছে, তাই না? তাহলে চলমান, চলছে এমন বোঝালে বা চলমান বোঝালে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি তুমি দেখো, খেয়াল করে দেখো, এই যে আমার বোন এখন পড়ছে, এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ মানে ভার্ব। ভার্ব কোনটা? ভার্ব মানে যেটা কাজ করা বোঝায়। তাহলে পড়াটা কাজ করা, তো না? পড়াটা অনেক পরিশ্রম করে না? অনেক পরিশ্রম মনে হয় না পড়তে গিয়ে? তাহলে পড়ছেটা কাজ করা। আবার এখানে ওরা খেলছে, এই বাক্যে তাহলে কাজ করা কোনটা বলো তো? এই খেলছেটা কাজ করা, না? এটা ভার্ব। যেটা কাজ করা বোঝায় সেটা ভার্ব, তাই তো? আর তিনি টিভি দেখছেন, তাহলে এখানে চোখগুলো কাজ করছে, ইন্দ্রিয়গুলো কাজ করছে, তাহলে এটাও একটা ভার্ব, তাই না? আবার যদি বলি আমি পড়াচ্ছি, তাহলে পড়ানোটাও তো একটা পরিশ্রম করা, এই যে পড়াচ্ছি, কাজ করছি, তাহলে এটাও একটা কিন্তু ভার্ব। তাহলে এই ভার্বগুলোকে লক্ষ্য করো, দেখো কি লেখা আছে এখানে? ছে, পড়ার সঙ্গে ছে আছে, এখানে খেলার সঙ্গে ছে আছে, এখানেও দেখো দেখছেন, এখানে ছেন আছে, আর পড়াচ্ছি বললে কি ছি আছে। তাহলে এই যে এইগুলো, এই অব্যয়গুলো, হ্যাঁ, যুক্ত থাকলে, এই বিভক্তিগুলো যুক্ত থাকলে আমরা তাকে কি বলবো বলতো? তাহলেও কিন্তু আমরা ধরে নেবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি? ছে। তাহলে ক্রিয়াপদের সঙ্গে, একটু লিখে দিই, ক্রিয়াপদ সব পদের সঙ্গে না, এই অন্য পদের সঙ্গে না, কিন্তু ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে ক্রিয়াপদের সঙ্গে ছে, তারপরে কি? এটা হচ্ছে একই, ছেন, আবার ছি, তাহলে ছে, ছি, হ্যাঁ, ছেন, আবার শুধু ছ, ইত্যাদি যুক্ত থাকে। ইত্যাদি যুক্ত থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা কিন্তু দুটাই বোঝার চেষ্টা করবে, তোমরা বিশেষ করে সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করবে, সংজ্ঞা বা কনসেপ্ট। কনসেপ্ট ক্লিয়ার হলে না নিয়ম লাগে না, বুঝলে? কনসেপ্ট ক্লিয়ার করাটা কিন্তু জরুরি, কনসেপ্ট বোঝা দরকার, যুক্ত থাকে। তাহলে এবার আমি তোমাদের দুটি করে আমি বাক্য দিব, বলো তো কোন টেন্স? দুটি বাক্য দিচ্ছি আমি, হ্যাঁ। এখানে ধরো আমি বললাম আমি ভাত খাই। আমি ভাত খাই, বলো এটা কোন টেন্স? কমেন্ট বক্সে লিখে দাও তো। আর একটা বাক্য আমি লিখছি, সে নৃত্য করছে।
তাহলে এই দেখো দুটো বাক্য আমি লিখলাম। তো এই দুটো বাক্যে দেখো যে আমি ভাত খাই আর সে নৃত্য করছে। আমি ভাত খাই কথাটা বললে তুমি কি বুঝবে? যে স্যার বোধহয় রেগুলার খায়, তাই না? এরকম মনে হচ্ছে না? রেগুলার ভাত খাই বলেই ভাত খাই। আর যদি রুটি খেতাম তাহলে বলতাম যে না আমি রুটি খাই, তাই না? তারপরে রেগুলার খাই বলেই কিন্তু বললাম, মানে অভ্যাস বোঝালো। তাহলে অভ্যাস চিরসত্য বোঝালে কি হয় একটু বিবেচনা করো। আবার বলছি সে নৃত্য করছে, তাহলে সে নৃত্য করছে আমি কখন কথাটা বলতে পারি বলো তো? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি যদি বলি যে তোমাদের পড়া তো ও তো নৃত্য করছে, হট করে যদি বলি তুমি কি বুঝবে? যে নিশ্চয়ই ওখানে কোনো একটা নাচ হচ্ছে, তাই না? তাই বুঝবে না? তাহলে কাজটা চলছে এরকম, তাই না? তাহলে এটা চলমান বোঝাচ্ছে, এটা কিন্তু চলমান বোঝাচ্ছে, আর এটা হচ্ছে অভ্যাস বোঝাচ্ছে। বা তুমি সত্যি কথা যদি মনে করো যে হ্যাঁ সে ভাত খায়, পশ্চিমবঙ্গের লোকেরা ভাত খায়, এটা সত্যি কথা, তাহলে এরকম ভাবে তুমি ভাবতে পারো। তাহলে এটা কিন্তু সত্য কথা বা অভ্যাস বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। হ্যাঁ, আর সে নৃত্য করছে মানে ওর কাজটা চলছে, যে মেয়েটা বা ছেলেটা নৃত্য করছে তার কাজটা কিন্তু চলছে, তাহলে চলমান বোঝাচ্ছে এটা। তাহলে এটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এই যে প্রেজেন্টের পি, কন্টিনিউয়াসের সি, পিসি। আর খাই হচ্ছে কি প্রেজেন্ট লিমিট, তাহলে পি প্রেজেন্টের পি, আই হচ্ছে ইনডেফিনিট। আবার তুমি খেয়াল করো যে খাই দেখো হর্ষই আছে, দেখো হর্ষই। তুমি আবার এই যে এই নিয়ম দেখে ঢিল ঢিল মেরেও বলতে পারো যে ই, এই যে হর্ষই দেখো ই থাকলে কি হয়, ই থাকলে যে প্রেজেন্ট লিমিট টেন্স হয়, তাহলে এভাবেও তুমি বলতে পারো। আবার দেখো আছে যে ছি থাকলে কি হয়, যে করছে, দেখো করার সঙ্গে ছে আছে, তাহলে করছে হলে কি হয়, যে ছে আছে, ছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তুমি এভাবে বলতে পারো। ঠিক আছে, আমি তাহলে তোমাদের আরো দুটি বাক্য লিখে দিচ্ছি, বলো দেখি কোনটা কোন টেন্স। আমি গান গাইছিলাম। আর একটা লিখছি সে ফুটবল খেলছে, ফুটবল খেলছে। আর একটা লিখছি আমি ক্রিকেট খেলি। এবার বলো আমাকে কোনটা কোন টেন্স। আমি গান গাইছিলাম, বলো তো এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস? গাইছিলাম, এখন কি গাইছি বলো? অতীতকালে গাইছিলাম, অতীতকালে। আমি তো প্রেজেন্ট টেন্স করাচ্ছি, তাই না? বর্তমানে বোঝাতে হবে। তাহলে এটা কিন্তু আমি তোমাদের বোকা বানানোর জন্য দিলাম, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে না। এখনকার টপিক তো প্রেজেন্ট টেন্স। আচ্ছা এবার দেখো সে ফুটবল খেলছে, বলো কোন টেন্স? এই কে বলতে পারে বলো দেখি? সে ফুটবল খেলছে, তার মানে আমি দেখলাম ফুটবল খেলছে। আমি যদি বলি তোমাদের পড়াচ্ছি, পড়াতে হঠাৎ করে এই ওরা খেলছে, ফুটবল খেলছে, তাহলে তুমি কি বুঝলে? ওরা কাজটা করছে, চলমান বোঝাচ্ছে না? তাহলে এই যে চলমান বোঝাচ্ছে হলেই কি হয়, বা এই যে ছে যুক্ত আছে দেখো যে ছে খেলার সঙ্গে, তাহলে এটা কি হয়, পিসি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাই না? আর যদি বলি আমি ক্রিকেট খেলি, আমি বললাম শোনো তোমরা সবাই আমি না ক্রিকেট খেলি, তাহলে তোমরা কি বুঝবে? যে ও আচ্ছা স্যারের নেশা, তার মানে ক্রিকেট খেলা, বা স্যার প্রতিদিন স্যারের হবি ক্রিকেট খেলা। তাহলে এই যে হবি মানে দৈনিক খেলি, তাই না? অভ্যাস, তাই তো, হ্যাবিট, অভ্যাস। তাহলে অভ্যাস হলে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাই তো? তাহলে আমাদের 3 নাম্বার টেন্স একটু আমি লিখে ফেলছি ফটাফট করে। 3 নাম্বার টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনা প্রায় একই, আমি আগেই লিখে দিচ্ছি, পরে উদাহরণ দিচ্ছি। ক্রিয়াপদটি সম্পন্ন হয়েছে বোঝায়। আর আরেকটা বুদ্ধি আছে চেনার, এছি, এই একার লিখলাম, হ্যাঁ এছি, একারটা আলাদা করে লিখছি কিন্তু, হ্যাঁ এছি, একার ছ মানে এ ছ উচ্চারণ, তাই না? আর একার ছেন, এ ছেন, তাই তো? আচ্ছা আমি নিচের টেন্সটা একটু মুছে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে থাকো, লেখার সময় কিন্তু এটা প্রথমে লিখবা। হ্যাঁ, তোমাদের খাতায় যখন লিখবা প্রথমে লিখবা টেন্স, টেন্স মানে কাল। তারপরে লিখবা টেন্স 3 প্রকার, তোমরা বাংলাতেও লিখতে পারো, যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, তারপরে সেকেন্ড হচ্ছে পাস্ট টেন্স মানে অতীতকাল, তারপরে লিখবা ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তারপরে তোমরা লিখবা 1 নাম্বার দিয়ে এটা লিখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, দুটো উদাহরণ টুকে নেবে। তারপরে লিখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে যা যা লেখা আছে লিখে নেবে। একইভাবে এই যে এটাও তাই করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখার সময় সব লিখে নেবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখার সময় সব লিখে নেবে। তারপরে 3 নম্বরে কি লিখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে সব লিখে নেবে। ঠিক আছে, তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মুছে দিচ্ছি।
আমি চলে এলাম। তারপরে লিখলাম রাম পড়া করে এসেছে, পড়া করেছে লিখছি। আরটা লিখছি ছেলেটি লাফাচ্ছে। একটা লিখলাম আমি বাজারে যাই। তাহলে এই যে বাক্যগুলো সবই দেখো প্রেজেন্ট টেন্স কিন্তু। হ্যাঁ, আমি চলে এলাম, তার মানে কি আমার আশা, এই যে আশাটা কিন্তু কাজ করা না, এই আশাটা কিন্তু কাজ করা। তাহলে আমার আশা কাজটা হয়ে গেছে এরকম মনে হচ্ছে না, যে আমি চলে এলাম। আমি যে বলি আমি তো চলে এলাম, তার মানে আমি কি এখনো কি আসছি না, কিন্তু মানে আমার আশা কাজটা সম্পাদন হয়েছে। তাহলে এই যে কাজটা সম্পাদন হয়েছে, কাজটা সবেমাত্র সম্পাদন হয়েছে, দেখো আমি লিখেছি ক্রিয়াপদটি সম্পন্ন হয়েছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে কি পারফেক্ট হয়েছে, মানে একেবারে কমপ্লিট হয়েছে। তাহলে খেয়াল করো, আচ্ছা পরের বাক্য খেয়াল করো, যে রাম পড়া করেছে। কি মনে হচ্ছে, পড়া কি এখনো করছে না হয়ে গেছে কমপ্লিট? মানে কমপ্লিট বোঝাচ্ছে, কমপ্লিট অ্যাকশন, তাই না? সম্পাদিত হয়েছে কাজটা। তাহলে রাম পড়া করেছে, এটা কিন্তু পড়া করা কাজটা সম্পাদিত হয়েছে, তাহলে সম্পন্ন হয়ে গেলেই প্রেজেন্ট পারফেক্ট। পরেরটা দেখো, ছেলেটি লাফাচ্ছে। কি মনে হয়, লাফানো কাজটা সম্পাদন হচ্ছে না এখনো লাফাচ্ছে? আমি বললাম ছেলেটা লাফাচ্ছে রে, ওর কাজটা এখনো চলছে, লাফাতেই আছে ওই, তাই না? তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। তাহলে এটা কি টেন্স হবে? ওর কাজটা চলছে, লাফাচ্ছে মানে লাফাতেই আছে। তাহলে এইরকম যদি বোঝায়, চলমান যদি বোঝায়, তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাই না? আর এটা কি প্রেজেন্ট পারফেক্ট, পিপি লিখে দিলাম। আর চলে এলাম, আশা কাজটা হয়ে গেছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি বাজারে যাই, এটা কি মনে হয়? আমি বাজারে যাই মানে দৈনিক হয়তো আমি বললাম যে আমাদের বাড়ি থেকে আমিই বাজারে যাই, বাজার করতে আমিই যাই। তাহলে এই কথাগুলোর দ্বারা তুমি কি বুঝলে, এই বক্তব্যের দ্বারা যে আমি বাজারে যাই, তুমি বুঝলে যে হ্যাঁ আমি দৈনিকই বাজারে যাই, তাই না? এরকম বুঝলে, মানে আমার ওটা অভ্যাস, বাড়িতে আমিই বাজারে যাই। তাহলে এটা কিন্তু অভ্যাস হলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার নিয়ম আমি আরেকটা দিয়েছি, কি এছি, এছ, এচেন থাকে। যেমন দেখো আমি যদি বলি ছেলেটি লাফাচ্ছে, দেখো লাফানোর সঙ্গে কি যুক্ত আছে, ছে। আর আমি যদি বলতাম লাফিয়েছে, ছেলেটির লাফানো হয়ে গেছে, হ্যাঁ লাফিয়েছে। আমি ধরে বললাম লাফিয়েছে। খেয়াল করে দুটোর মধ্যে পার্থক্য দেখো, দুটি ভার্বের মধ্যে পার্থক্য দেখো। ছেলেটি লাফাচ্ছে, দেখো লাফাচ্ছে ছে আছে, আর এখানে কি লাফিয়েছে এছে আছে। দেখো সূক্ষ্ম পার্থক্য কিন্তু, হ্যাঁ, যে ছেলেটি লাফাচ্ছে আর লাফিয়েছে। তোমরা এটা বোঝার জন্য একটা জিনিস খেয়াল করবা, যে ভার্বটা তোমরা পাবা, আগে তোমরা ভার্ব বের করবা। ছেলেটি লাফাচ্ছে, কিন্তু ভার্ব কোনটা, মানে কাজ করে কোনটা বোঝাচ্ছে, লাফাচ্ছে। তাই লাফাচ্ছে কে তোমরা দাগ দিয়ে দিবা। আর এই বাক্য যদি আমি এরকম লিখতাম যে ছেলেটি লাফিয়েছে, তাহলে ভার্ব হতো কোনটা, এটাই হতো। তাহলে খেয়াল করো লাস্টে কি আছে, লাফানোর সঙ্গে ছে যুক্ত আছে। আর এখানে লাস্টে কি আছে, দেখো এখানেও দেখো ছে যুক্ত আছে, দুটো কিন্তু একই। দেখো ছের আগের বর্ণে খেয়াল করে দেখো একার আছে, আর ছের আগের বর্ণে দেখো আকার আছে। তাহলে ছের আগের বর্ণে যদি একার থাকে, বুঝলে, ছে থাকলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে আমি লিখেছি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ছে ছি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট দেখো ওটাই লিখেছি, দেখো ছি, এই দেখো ছি, একটু আলাদা হয়েছে, উল্টো পাল্টা লিখেছি একটু। ছি, এই যে ছি তো আছে, তো থাকলেই হলো এক জায়গায়। এ ছ, এই যে ছ লিখেছি দেখো এখানে লিখেছি। আবার ছেন লিখেছি দেখো, এই যে ছেন, তাই না? কিন্তু আগের বর্ণে এখানে একার নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো একার নাই, আর প্রেজেন্ট পারফেক্ট কিন্তু একার আছে। তাহলে একার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই লাফিয়েছে দেখো একার আছে আগের বর্ণে, তাহলে মনে রাখবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর লাফাচ্ছে ছে থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখনই তোমরা ছি ছ ছে ছেন দেখবে, মানে এই টাইপের বর্ণগুলো দেখবে, তখন ঠিক আগের বর্ণটা চেক করে নেবে, আগের বর্ণটা চেক করে নাও, দেখো তো একার আছে কিনা। যদি একার থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট, আর না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কয়েকটা বাক্য দিচ্ছি, আরো দাঁড়াও। আমি খাচ্ছি, কোন টেন্স বলবে? আবার বলছি আমি খেয়েছি, বলো কোন টেন্স? দেখো দুটোতেই ছি আছে, খেয়াল করে দেখো। কিন্তু এই ছি এর আগের বর্ণে দেখো একার নাই, আর এখানে খেয়েছি ছি এর আগের বর্ণে দেখো একার আছে। তাহলে একার ছি থাকলেই মনে রাখবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা আর একটা দিচ্ছি, ছেলেটি নাচছে বা নৃত্য করছে, নাচছেই লিখছি আমি। আরটা বললাম ছেলেটি
নেচেছে, বলো কোনটা কোন টেন্স, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা প্রেজেন্ট পারফেক্ট। দেখো ছে আছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, কিন্তু আগের বর্ণে দেখো একার নাই, তাই না? তাহলে খালি চ আছে দেখুন, তাহলে এইটা কি একার নাই, এই যে একার এখানে আছে। প্রেজেন্ট পারফেক্টে একার থাকে আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে একার থাকে না। তাহলে নাচছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা, আর নেচেছে দেখো একার আছে আগের বর্ণে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা তো চেনার নিয়ম দেখে আমরা করলাম। তুমি সংজ্ঞা দিয়েও ভাববে, কনসেপ্ট দিয়ে ভাববে। কনসেপ্ট কি, ছেলেটি নাচছে মানে কি ওর কাজটা চলতেই আছে, কন্টিনিউ বোঝাচ্ছে, তাহলে এটা হবে কন্টিনিউয়াস টেন্স। আর ছেলেটি নেচেছে মানে নাচা কাজটা কমপ্লিট হয়েছে, বোঝায় নাচা হয়ে গেছে, তার মানে ছেলেটি নাচা হয়ে গেছে। নেচেছে মানে কি, ছেলেটি নেচেছে। আমি বললাম যে হ্যাঁ ওই ছেলেটি কোথায় রে, হ্যাঁ ছেলেটি নেচেছে তো, ধরো নাচতে হবে, এখন আমি বললাম যে ছেলেটি কোথায়, তোমরা বলে না স্যার ছেলেটি তো অলরেডি নেচেছে, তার মানে নাচা হয়ে গেছে কমপ্লিট। তাহলে কমপ্লিট অ্যাকশন বোঝাচ্ছে, দেখো সম্পাদন হয়ে গেছে, সম্পন্ন হয়েছে বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নম্বর টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই কাজটাও কিন্তু দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কথাটা কিন্তু রয়েছে, হ্যাঁ এই এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই হবে, যদিও ডিপ তোমাদের অত দরকার নেই, মোটামুটি চিনলেই হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াসের মতোই, এইরকমই থাকবে, হ্যাঁ এখানেও কিন্তু একই হবে চেনা, অর্থাৎ 2 নম্বর টেন্স আর 4 নম্বর টেন্স কিন্তু একই হবে। চেনাটা হচ্ছে এখানেও কি হবে, চলছে, যা যা লিখেছি আমি তাই তাই লিখে দিচ্ছি, চলছে এমন ক্রিয়াপদ বা চলমান বোঝাবে, একই কথা, চলমান বললেও হবে, অত বেশি সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, চলমান কিন্তু এখানে সময় ধরে বোঝাবে, বুঝলে, সময় ধরে বা সময় থেকে বোঝাবে। আর এখানে একই কথা, ক্রিয়াপদের সঙ্গে ছি ছ ওই একই কথা লিখব, ক্রিয়াপদের সঙ্গে ছি ছ ছে ছেন ইত্যাদি যুক্ত হয়, এখানে ইত্যাদি লেখা হয়নি, ইত্যাদি যুক্ত থাকে, যুক্ত থাকে প্লাস সময় ধরে, এই সময় ধরে এটা কিন্তু থাকবে। যেমন দেখো একটা বাক্য লিখছি আমি, সে বই পড়ছে, এই যে বাক্যটা লিখেছি বলো তো এটা কি মনে হচ্ছে, কোন টেন্স? তুমি দুভাবেই চিনতে পারো, দেখো সে বই পড়ছে, কাজটা চলমান চলতেই আছে, তাহলে চলমান বোঝালে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। এবার এর সঙ্গে যদি আমি সময় জুড়ে দিই, সে 2 ঘন্টা ধরে সে বই পড়ছে 2 ঘন্টা ধরে, এই যে ঘন্টা ধরে লাগিয়ে দিলাম, যুক্ত করে দিলাম, সে বই পড়ছে 2 ঘন্টা ধরে, যেই 2 ঘন্টা ধরে বললাম, এই দেখো সময় ধরে হলে কি হয়, তখন কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস না বলে তুমি বলবা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তবে রানিং ইংলিশে বুঝলে এই ভুলটা ধরা হবে না, রানিং ইংলিশে কোনো অসুবিধা নেই, তুমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেই চালিয়ে দিতে পারো, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে মোটামুটি চালিয়ে দিতে পারো, সেটা কিন্তু তেমন ভুল ধরবে না, কিন্তু সূক্ষ্ম গ্রামারে ভুল, ঠিক আছে। তাহলে আমরা টেন্স প্রেজেন্ট টেন্স কটা পেলাম, 4টা পেলাম। 1 নম্বরে একটু খাতাটা উল্টাও, যা টুকে নিয়েছো একটু খাতাটা দেখে নাও, মেন খাতাটা বের করো যেখানে টুকেছো তুমি, দেখো 1 নম্বরে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার নিয়মটা মুখস্থ করবে ঝরঝরা, মুখস্থ থাকতে হবে কিন্তু, হ্যাঁ মুখস্থ থাকতে হবে, প্লাস তুমি সারাদিন ধরে যে বাক্যগুলো বলবে সেই বাক্যগুলো ধরার চেষ্টা করবে যেটা কোন টেন্স, ঠিক আছে। তারপরে 2 নম্বর কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখো লেখা আছে যে চলছে চলমান বোঝায়, আর প্রেজেন্ট লিমিট কি বোঝায়, অভ্যাস আর সত্য, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি চলমান বোঝায়, আর প্রেজেন্ট পারফেক্ট কি সম্পন্ন হয়েছে বোঝায়, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা না পড়লেও চলে। তাহলে 3টা টেন্স কিন্তু প্রেজেন্টের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে আমি ভাত খাই, মানে নর্মাল রেগুলার খাই, রেগুলার খাই, এবার ধরো আজকে আমি খাওয়া শুরু করে দিয়েছি, দেখো পরপরই কিন্তু আছে, রেগুলার যেটা করি সেটা হচ্ছে প্রেজেন্ট লিমিট, আর এখন যেটা হচ্ছে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কমপ্লিট হয়ে গেছে এটা প্রেজেন্ট পারফেক্ট। যেমন দেখো আমি যদি বলি আমি আমি ধরো পরিশ্রম করে বসি, তাহলে এটা নর্মাল সত্যি কথা, পরিশ্রম করলে একটু পরিশ্রম লাগে তাই বসি, তাহলে পরিশ্রম করে আমি বসি। আচ্ছা এখন আমি বসছি, এই যে বসছি বসছি, এই যে বসছি এটা কি কন্টিনিউয়াস, মানে পরপর কিন্তু আছে, প্রতিদিন বসি প্রেজেন্ট লিমিট, আর এখন বসছি 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 তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর বসে পড়েছি মানে বসা কমপ্লিট, এখন আরাম করছি বসে পড়ে, তাহলে বসে পড়েছি যদি বলি তাহলে কি হবে, এটা তাহলে হয়ে যাবে কি
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? আচ্ছা, এইবার আমি তোমাদের এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আর একটা টেন্স, এবার আমরা তোমার পরবর্তী টেন্সে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পরবর্তী টেন্সের নাম কি? পাস্ট টেন্স, তাই না? তাহলে পাস্টের 1 নম্বর টেন্সের নাম কি? একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট খাতায় লিখে নিতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, আমি প্রথমেই একটু চেনার নিয়মটা লিখে দিচ্ছি এবার, হ্যাঁ। চেনার উপায় হচ্ছে, চেনার উপায় এ ছিলাম, বা একার ছিলাম লিখলেও হয়, একার মানেই তো এ, তাই না? এ ছিলাম, তারপরে একার ছিল, এ ছিল, এ ছিলাম, একার ছিলাম বা এ ছিলাম, এবং সঙ্গে কি থাকে? ত, তে, তাম, তেন ইত্যাদি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, 2 নম্বর টেন্সের নাম পাস্টের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চেনার উপায় কি? আগেই লিখে নিচ্ছে এবার। ছিলাম, ছিল, ছিলেন ইত্যাদি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে। আচ্ছা, এবার 3 নম্বর টেন্সের নাম কি? একইভাবে ওই আগেরটার মতোই, প্রেজেন্টের মতোই, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স চেনার নিয়ম ওই পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিটের মতোই, হ্যাঁ। যদিও কনসেপচুয়ালি একটু ডিফারেন্স আছে, কিন্তু ডিফারেন্স অত লাগবে না, তোমরা যেহেতু বেসিক শিখছো তাই অত দরকার নেই। চেনার উপায় পাস্ট পারফেক্ট একই, এ ছিলাম, এ ছিল, এ ছিলেন। এ ছিলাম, এ ছিল, এ ছিলেন। আর 4 নম্বর লিখছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাও চেনার উপায় একই, মানে পাস্ট কন্টিনিউয়াসের মতোই। পাস্ট কন্টিনিউয়াস কি ছিল? যা ছিল তাই লিখতে হবে। ছিলাম, ছিল, ছিলেন। ছিলাম, ছিল, ছিলেন ইত্যাদি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে। আর লিখলাম না, হ্যাঁ। খেয়াল করো, পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স দেখো একই, দেখো যদিও কনসেপচুয়াল একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স লাগবে না, রানিং ইংলিশে দরকার হয় না, হ্যাঁ। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখো চেনার নিয়ম কি আছে? এ ছিলাম, এ ছিল, এ ছিলেন। একইভাবে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে দেখো চেনার নিয়ম দেখো, এ ছিলাম, এ ছিল, এ ছিলেন, দেখো একই আছে, দেখো এই দুটো, তাই না? একই না? এবার দেখো 2 আর 4 দেখো একই। 2 এ কি আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো চেনার উপায় কি লেখা আছে? ছিলাম, ছিল, ছিলেন। একইভাবে 4 নম্বর দেখো চেনার উপায় কি লিখেছি আমি? ছিলাম, ছিল, ছিলেন, মানে একই, তাই তো? তাহলে 2 আর 4 কিন্তু
একই। তার মানে আমাদের দুটো টেন্স পড়লে হয়ে যাচ্ছে, পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমি একটা বাক্য লিখছি, দেখো, সে সকালে বই পড়েছিল। সকালে বই পড়েছিল, পড়েছিল। আর একটা বাক্য লিখছি, সে গতকাল রাতে বই পড়ছিল। তাহলে খেয়াল করো, সে সকালে বই পড়েছিল, তাহলে একটু আগে আমরা শিখলাম বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স, তাই তো? আর এখন দেখো সে সকালে বই পড়ছিল, কি মনে হয় এটা কি এখন ঘটছে? না, সকালে অনেকক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে সকালে, তাই না? তাহলে সকালে বই পড়ছিল, তাহলে এটা কিন্তু পাস্ট, মানে পাস্ট হয়ে গেছে, অতীতকাল, এটা পাস্ট টেন্স, তাই না? আর সে গতকাল রাতে বই পড়ছিল, মানে আজকে না, কিন্তু গতকাল রাতে বই পড়ছিল, এটাও কিন্তু পাস্ট টেন্স। তাহলে দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স নয়, পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আমরা চারটা ভাগ পড়েছি, পাস্ট টেন্সের চারটা ভাগ দেখো আমি লিখে ফেলেছি। পাস্ট লিমিট, একটু আগে আলোচনা করলাম, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তো তাহলে খেয়াল করো, সে সকালে বই পড়েছিল, এই পাস্ট লিমিট টেন্স কি বলতো? যে অতীতকালে কোনো অভ্যাস যদি বোঝায়, যেমন দেখো আগে আমি সকালে দৌড়াতাম, তার মানে কি এখন আমি দৌড়াই না, মানে অতীতকালে আমার অভ্যাস ছিল দৌড়াতাম। আর যদি বলি আমি সকালে দৌড়াচ্ছিলাম, আমি গত রবিবারে সকালে দৌড়াচ্ছিলাম, এই কথাটা শোনার পরে তুমি কি ভাববে? আমি দৈনিক কি সকালে দৌড়াই? আমি যদি মানে দৈনিক কি সকালে দৌড়াতাম? আমি যদি বলি যে আমি গত রবিবারে সকালে দৌড়াচ্ছিলাম, আমার এই কথাটা কি মিনিং করলো, তোমরা কি বুঝলে? যে কোনো দৈনিক দৌড়ায় না স্যার, একদিনের কথা বললো স্যার, যে একদিন দৌড়াচ্ছিল। আর যদি বলতাম না আমি আগে সকালে ছোটবেলায় খুব দৌড়াতাম, তাহলে যে দৌড়াতাম তার মানে অতীতকালে অভ্যাস বোঝাচ্ছে, অভ্যাস ছিল আমার অতীতকালে, তাই না? তোমরা রাখবা যে অতীতকালের কোনো অভ্যাস বা সাধারণ ঘটনা যদি অতীতকালে ব্যাখ্যা করা হয়, তাহলে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতকালে ওই কাজটা চলমান ছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ। তো তোমরা চেনার নিয়ম একটু দেখো, চেনার উপায় তাড়াতাড়ি বোঝা যায়। দেখো, এ ছিলাম থাকলে ক্রিয়াপদের সঙ্গে, আর এ ছিল থাকলে, এ ছিলাম থাকলে সেটা কি ধরবা তোমরা? পাস্ট লিমিট। আর পাস্ট কন্টিনিউয়াসে কি বলা আছে দেখো, একারটা বাদ আছে, দেখো এই যে একারটা বাদ। পাস্ট কন্টিনিউয়াসে আসলেই কিন্তু একারটা বাদ পড়ে যায়, দেখো শুধু ছিলাম, শুধু ছিল, শুধু ছিলেন, মানে একারটা বাদ। তাহলে খেয়াল করো, সে সকালে বই পড়েছিল, দেখো ছিল আছে। আর এখানে দেখো সে গতকাল রাতে বই পড়ছিল, দেখো পড়ছিল আছে, দেখো ছিল, দুটোতেই ছিল। তাহলে সরি, এই ছিল, তাহলে ছিল যেখানে আছে ঠিক আগের বর্ণটা খেয়াল করো তো, দেখো আগের বর্ণে একার আছে। আর এখানে দেখো ছিল, আগের বর্ণে দেখো একার নাই। তাহলে যেখানে একার আছে তুমি ধরে নিবা এটাই হচ্ছে এ ছিল। আর এ ছিল হলে যে এ ছিলাম বা এ ছিল, বা এ ছিলাম হলে এই যে এ ছিল, এটা মিললো না, এই যে এ ছিল, এই দেখো পরে ছিল, ছিল আছে তার আগে একার, একার থাকলেই বুঝলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে দেখো একারটা নাই, একার না থাকলে ধরে নিবে কি, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই দুটো টেন্স পড়লেই তো হয়ে যাবে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা হবে সেটাই তুমি পাস্ট পারফেক্টে করতে পারবা। আবার পাস্ট কন্টিনিউয়াস যেটা হবে সেটাকেই তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভেবে নিতে পারো। তার মানে আমাদের এই দুটো বললেই হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো পাস্টের মধ্যে মাত্র দুটো, তাহলে প্রেজেন্টে তিনটা আর পাস্টে দুটা। তাহলে যদি বলি সে সকালে বই পড়ছিল, আমি যদি একটু কনসেপ্টে যাই, সরি পড়েছিল, সে বই পড়েছিল মানে কি? তো এটা সাধারণভাবে বললাম, গতকালের একটা পাস্টের একটা ঘটনা বললাম, সে বই পড়েছিল, মানে পাস্টের একটা ঘটনা সাধারণভাবে বললে সেটাই হচ্ছে পাস্ট লিমিট। আর গতকালের ঘটনা মানে অতীতকালের ঘটনা যে চলছে এমন যদি বোঝায়, সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে অলওয়েজ চলমান, এখন সেটা প্রেজেন্টে হোক আর পাস্টে হোক, ঠিক আছে? আর অতীতকালের ঘটনা সাধারণভাবে শেষ হয়েছিল যদি বোঝায়, সাধারণভাবে কোনো ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে পাস্ট লিমিট টেন্স। আচ্ছা, আমি পরবর্তী টেন্সে যাচ্ছি। এবার একইভাবে ফিউচারেরও কিন্তু চারটা ভাগ আছে। এক নম্বর টেন্সের নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফুটুরে, দেখো এফ ইউ ফু টু রে, এভাবে মনে রাখতে পারো, হ্যাঁ। ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে তাহলে চেনার উপায় কি? ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি? ফিউচার টেন্স মানে কি? ভবিষ্যৎকাল, তাই না? এখানে হচ্ছে ব বে যুক্ত থাকে ক্রিয়াপদের সঙ্গে, ব বে বেন,
ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে। যেমন দেখো খুবই সোজা, আমি এখন বাড়ি যাব। দেখো বললাম আমি এখন বাড়ি যাব, এখনো যাইনি কিন্তু এখনই যাবো, আমি তোমাকে বললাম যে আমি এখন বাড়ি যাব, তার মানে তুমি অনুমতি দিলেই আমি চলে যাব, মানে এখন কিন্তু যাওয়া কাজটা কমপ্লিট হয়নি, মানে ফিউচারে যাব। তুমি বললে যে এখন তুমি বলছো, তাহলে একটু পরেই তো ফিউচার না, কয়েক ঘন্টা পরেই কিন্তু ফিউচার টেন্স, তাহলে কয়েক ঘন্টা পরে বাড়ি যাব। আবার দেখো এই ফিউচার টেন্সটা একটা খেয়াল করো, যে আমি যদি বলি যে আমি আগামীকাল বাড়ি যাব, আগামীকাল বা আগামী রবিবার বাড়ি যাব, দেখো এটাও কিন্তু ফিউচার টেন্স, দেখো দুটোই যাব। দেখো আমি এখন বাড়ি যাব বললাম, আর একটা বললাম যে আমি আগামীকাল বাড়ি যাব, তাহলে দেখো দুটাই কিন্তু ভবিষ্যৎকাল। আমি যদি বলি এখন আমি বাড়ি যাবো, তার মানে এখন মানে কি একটু সময় পরে বাড়ি যাব, এখন মানে কি এখনই তো যাচ্ছি না, এখন বলে যাব। তাহলে এইভাবে বললে আমি যাব, দেখো এখনো যাইনি কিন্তু যাব, তাহলে এটাও যেমন ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। আবার যদি বলি আমি আগামীকাল বাড়ি যাব, এটাও কিন্তু আগামীকাল মানে প্রায় 24 ঘন্টা পরে ধরে নাও, তাহলে 24 ঘন্টা পরে যাব, তাহলে এটাও কিন্তু এখনো যায়নি, যাব ভবিষ্যতে যাব, তার মানে ফিউচার টেন্স ভবিষ্যৎ, ইংরেজি কি ফিউচার টেন্স, তাহলে এটাও কিন্তু ফিউচার টেন্স। ঠিক আছে, তাহলে দুটাই ফিউচার টেন্স মনে হচ্ছে, তাই তো? কিন্তু খেয়াল করে দেখো এইটা ফিউচার টেন্স হলেও একেবারে কাছাকাছি ফিউচার, মানে 1 ঘন্টার মধ্যে ঘটবে এরকম একটা মনে হচ্ছে। তো এরকম ক্ষেত্রে তোমরা ওটাকে ফিউচার টেন্স না করে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ফেলবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আর যেটা হচ্ছে মোটামুটি কিছু ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে ধরে নিবা যেটা, সেটাকেই তোমরা ফিউচার ইনডিফিনিটেন্সে ফেলবে। তাহলে ফিউচারের প্রথম টেন্সের নাম আমি কি লিখেছি, ফিউচার ইনডিফিনিট টেন্স। আর দ্বিতীয় টেন্সের নাম কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় টেন্সের নাম কি, ফিউচার পারফেক্ট টেন্স। চতুর্থ টেন্সের নাম কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলো কিন্তু আমাদের তেমন ব্যবহার হয় না, আমরা যে সারাদিন ধরে বাক্যগুলো বলি এই ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু বলি না। যেমন ফিউচার কন্টিনিউয়াস বাক্যগুলো কি হবে, আমি বাড়ি যেতে থাকবো, এরকম কি আমরা বলি যে আমি আগামীকাল বাড়ি যেতে থাকবো, এরকম কিন্তু সহজেই বলি না। আর ফিউচার পারফেক্ট কি, যে আমি রবিবার আস্তে আস্তে বাড়ি গিয়ে পৌঁছে থাকবো, বাড়ি পৌঁছে থাকবো, এরকমও কিন্তু বলা হয় না, খুব কম বলা হয়, এরকম হয় আসে না বললেই চলে। আবার যদি বলি যে আমি বাড়ি পৌঁছাতে থাকবো 30 মিনিট ধরে, এরকম বাক্য কিন্তু আমরা সেরকম বলি না। তো মূলত টেন্স কিন্তু এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সটা পড়লেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট থেকে পড়ছি মূলত 3টা টেন্স, আর পাস্ট থেকে পড়ছি 2টো টেন্স, আর ফিউচার থেকে বলছি একটা টেন্স। তাহলে আমি আরেকবার একটু সব টেন্সগুলো ঝালাই করে নিচ্ছি। ঠিক আছে, আমি বাক্যগুলো আগে লিখে নিই, তারপরে তোমাদের একটু ঝালাই করে দিচ্ছি আবার টেন্সগুলো। খেয়াল করে 4টা বাক্য লিখলাম আমি। আমি গতকাল এই সময় বিদ্যালয়ে যাচ্ছিলাম একটা বাক্য, সে এখন বই পড়ছে একটা বাক্য, আমরা বিকালে খেলি একটা বাক্য, আগামীকাল তোমাকে অনুবাদ শেখাবো একটা বাক্য। তাহলে খেয়াল করে যে আমি গতকাল এই সময় বিদ্যালয়ে যাচ্ছিলাম, তাহলে এই যে বাক্যটা লিখেছি এখানে ক্রিয়াপদ কোনটা বলো তো? আমি গতকাল এই সময় বিদ্যালয়ে যাচ্ছিলাম, এখানে ক্রিয়াপদ কোনটা? যাওয়াটা কাজ করা, তাই না, এটা যাচ্ছিলাম। তাহলে এই ক্রিয়াপদ দেখে বলো তো প্রথমে তোমরা বলবা কোন টেন্স। আমি সম্পূর্ণ টেন্সগুলো একটু রিপিট করে দিচ্ছি। আমি প্রথমে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে কি অভ্যাস আর সত্য কথা বোঝায়। অথবা চেনার নিয়ম একটা লিখেছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে কি যুক্ত হয়, ক্রিয়াপদ মানে যেটা যদি ক্রিয়াপদ হয় তাহলে এর সঙ্গে কি যুক্ত হবে, এ ই অন্তস্থ যুক্ত হয়, তাই না। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলতো, চলমান বোঝায়। আর ক্রিয়াপদের সঙ্গে কি যুক্ত হয়, এর সঙ্গে কি যুক্ত হবে, দেখে নাও, একটু চেক করে নাও, খাতায় লিখেছো নিশ্চয়ই, চেক করে নাও। ছি ছ ছে ছেন, তাই না।
আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কি হয়, যে কাজটা সম্পাদন হয়েছে বোঝাবে। যেমন আমি এসে গেছি, তাই না, ওখানেও ছি থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসেও ছি ছ চেচেন থাকে, প্রেজেন্ট পারফেক্টেও ছি ছ চেচেন থাকে। শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টের আগের বর্ণে একার থাকবে, তাই তো। তার মানে এখানে গিয়েছি এরকম থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তেমন লাগবে না। আচ্ছা, পাস্ট টেন্সের দুটো শিখিয়েছি আমি কি কি। পাস্ট লিমিট কি বলো তো, এছিলাম এছিল এছিলেন, বা অতীতকালে কোনো ঘটনা সাধারণভাবে সম্পাদন হয়, বা অতীতকালে অভ্যাস বোঝায়, যেমন যেতাম খেতাম বা খেলাধুলা করতাম আগে এখন করি না, এরকম বোঝায়, মানে আগে খেলাধুলা করতাম, অতীতকালের অভ্যাস বোঝাবে। আর পাস্ট কন্টিনিউয়াসে কি বুঝেছি, যে অতীতকালে কোনো কাজ চলছিল। আমি আবার বলছি, পাস্ট লিমিট টেন্সে কি বুঝেছি, যে ছিলাম ছিল থাকবে, কিন্তু আগে থাকবে একার, আগের বর্ণে থাকবে একার। আর পাস্ট কন্টিনিউয়াসে কি বুঝেছি, এখানেও ছিলাম ছিল থাকবে, আগের বর্ণে একার থাকবে না। ব্যাস এইভাবে মনে রাখতে পারো তুমি, যে এ ছিলাম এ ছিল, মানে একার থাকবে, ছিলাম ছিল ছিলাম থাকবে, একার একার ছিল একার ছিলাম একার ছিলেন, এরকম থাকলে পাস্ট লিমিট টেন্স। আর শুধু ছিল ছিলাম ছিলেন থাকলে পারফেক্ট, মানে সরি, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট লিমিটে চেক করে নাও, দেখে নাও একবার, যে এ ছিলাম এ ছিল এ ছিলেন। আর পাস্ট কন্টিনিউয়াস ছিলাম ছিল ছিলেন। আর ফিউচারে আমি একটা টেন্স শিখেছি, কি বলতো, ববে এরকম থাকবে, তাই তো। তাহলে এবার আমাকে দেখে বলো, যে আমি গতকাল এই সময় বিদ্যালয়ে যাচ্ছিলাম। তোমরা আগে কনসেপ্ট থেকে বলো, গতকাল বিদ্যালয়ে যাচ্ছিলাম। তাহলে তোমরা প্রথমে নিজেকে জিজ্ঞাসা করো, যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। পাস্ট টেন্স মানে অতীতকাল, তাই না। তাহলে আমি গতকাল, গতকাল মানে অতীতকাল, আগের দিনে কথা বলা হচ্ছে। আর গতকাল না থাকলেও দেখো, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, এই কথাটার মানে কি, এই কথাটার মানে এখন যাচ্ছি না তো, আগের দিন যাচ্ছিলাম, তাই না, বা কোনো একদিন যাচ্ছিলাম। তাহলে এটা অতীতকাল মানে পাস্ট টেন্স। তাহলে এবার পাস্টের মধ্যে কোন সেন্স, পাস্টে কিন্তু আমরা দুটো শিখেছি, ইন্ডিমিট আর কন্টিনিউয়াস। তো পাস্টের মধ্যে তাহলে এটা ইন্ডিমিট না কন্টিনিউয়াস বলো। যাচ্ছিলাম, দেখো কাজটা চলছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, তাই না। আবার যদি তুমি চেনার নিয়ম দেখো, চেনার নিয়ম দেখলে কি আছে, যে আমি গতকাল এই সময় বিদ্যালয়ে যাচ্ছিলাম। দেখো ছিলাম আছে, ছিলাম থাকলে কি কি টেন্স হয় দেখে নাও। পাস্ট ইন্ডিফিনিটও হয়, মানে পাস্টের এক নম্বরটাও হয়, পাস্টের দুই নম্বর কি আছে, পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে পাস্ট দেখো আগের বর্ণে দেখো একার নাই, আকার আছে, দেখো যা আকার আছে, তাহলে একার নাই, একার থাকলে হতো পাস্ট ইনডেফিনিট, তাই না। কিন্তু যেহেতু আকার আছে, তাহলে এটা আমরা ধরবো না। একার, আমাদের প্রশ্ন হচ্ছে একারের সঙ্গে একার আছে কিনা এটাই দেখবো। তাহলে শুধু ছিলাম ধরে নিব, শুধু ছিলাম থাকলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না। তাহলে সেক্ষেত্রেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একইভাবে দেখো সে এখন বই পড়ছে, একইভাবে এই বাক্যে তোমরা দেখো এখানে ভার্ব কোনটা, ক্রিয়াপদ কোনটা, পড়ছে, তাই না। তাহলে পড়ছে দেখো ছে আছে, ছে থাকলে দেখো দুটি টেন্স হয়, সে এখন বই পড়ছে মানে বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, তাই না। তাহলে প্রেজেন্ট টেন্সের নিয়মটা বের করো, দেখো দুটি হয়, দেখো ছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আবার প্রেজেন্ট পারফেক্ট হয়। তো ছে থাকলে দেখে নাও কি হয়, প্রেজেন্ট দেখো ছের আগের বর্ণে দেখো তো একার আছে কিনা, যদি একার থাকতো তাহলে হতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর শুধু ছে আছে তাহলে হয়ে যাবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বললাম যে আমরা বিকালে খেলি, দেখো খেলি ক্রিয়াপদ এখানে কি খেলি, দেখো খেলার সঙ্গে ই আছে, দেখো হিস্যিকার, এই হিস্যিকার বা ই একই জিনিস কিন্তু, হ্যাঁ। তাহলে হিস্যিকার বা ই থাকলেই সেটা কি হয়, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয়। আবার বললাম যে আগামীকাল তোমাকে অনুবাদ শেখাবো, এখনো শেখাইনি, আগামীকাল শেখাবো, তাহলে এটা ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স হলে আমি তোমাদের একটাই শেখাইছি, যেরকম বাক্যই থাক তুমি এটা ফিউচার ইন্ডিফিনিট লিখে দিবা, দেখবা ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে, মানে সাধারণ বাক্যের জন্য ঠিক হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, ফিউচার ইন্ডিফিনিট টেন্স, তাই না, এই ফিউচার ইন্ডিফিনিট টেন্স। তাহলে ট্রান্সলেশনের ক্লাস তোমাদের আমি 10টা বাক্য দিচ্ছি। তো এই 10টা বাক্য তোমরা কিন্তু কোনটা কোন টেন্স সিলেকশন করে আমাকে দেখাবে। আর টেন্স সিলেকশন করতে গেলে কিন্তু ক্রিয়াপদ বা ভার্বটাকেই দেখতে হয়, ঠিক আছে। আমি 10টা বাক্য এখানে লিখে দিচ্ছি, তাহলে কোনটা কোন টেন্স সেটা কিন্তু অ্যান্সার করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, পার্সোনালি পোস্ট করবে, ঠিক আছে। আর যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা কিন্তু জয়েন হয়ে নেবে, হ্যাঁ। নাম্বারটা নিচে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে 10টা বাক্য দিয়েছি, তোমরা সবাই টুকে নাও, আর এগুলো কিন্তু আমাকে ওয়ার্ক দেখাবে। আর ট্রান্সলেশন হচ্ছে এর পরবর্তী ক্লাসে তোমাদের শেখাবো ট্রান্সলেশন। আগে আমরা সারাদিন ধরে যে বাক্যগুলো বলি সেই বাক্যগুলো কোনটা কোন টেন্স সেটা আগে সিলেকশন করা শিখতে হবে। ইংরেজি তোমরা অতি সহজেই পারবে, মানে বাংলাটাকে মেন, বুঝলা, যেহেতু তোমরা বাঙালি তাই বাংলাটাকে ভালো করে রপ্ত করতে পারলে ইংরেজি কিন্তু ওই একই। ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, বলো, বাংলাও একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজিও একটা ল্যাঙ্গুয়েজ। ইংরেজির দেশে যে পাশ্চাত্য দেশগুলো আছে ইংরেজিতে কথা বলে, সেখানে কিন্তু একটা রিক্সাওয়ালাও সে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে। ওই জন্য ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে বলা তেমন কোনো ব্যাপার না, বা লেখা তেমন কোনো ব্যাপার না, শুধুমাত্র ওর সময় মানে ক্রিয়াপদের ভাবধারাগুলো জানতে হবে, বুঝতে পারলে, তাহলে ইংরেজি সোজা। যাই হোক, আমি 10টা বাক্য দিচ্ছি, তোমরা আমাকে গ্রুপে পোস্ট করে দেবে, গ্রুপে বলতে আমাকে পার্সোনালি দেবে, ঠিক আছে। কোনটা কোন টেন্স শুধু এটাই লিখবে, খাতায় লিখবে যে একটা বাক্য লিখলাম আমি এখানে,
আর নিচে তোমরা অ্যান্সার লিখবে যে অমুক টেন্স, ঠিক আছে? এরকম করে নিচে নিজের নাম লিখে দিও, ঠিক আছে? নাম লিখে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে দিও। তাহলে আমি একটা বাক্য লিখছি, লিখে নাও। ছেলেরা মাঠে খেলছিল। 2 নম্বর বাক্য লিখছি, অ্যান্সারের জন্য ফাঁকা দেবে। 2 নম্বর লিখছি, সে সকাল হলেই মাছ ধরে। 3 নম্বর লিখছি, অ্যান্সারের জন্য ফাঁকা আমি দিচ্ছি না, তোমরা দিয়ে নেবে। রতন সেই সময় সাইকেল চালাচ্ছিল। আমরা আগামী রবিবারে মেলায় যাব। 5 নম্বর লিখছি, সে ভালো সাঁতার কাটে। 6 নম্বর লিখছি, রোহিত একটি ছবি এঁকেছে। 7 নম্বর লিখছি, রাম এখন গান গাইছে। 8 নম্বর লিখছি, আমি সকালে স্নান করি। 9 নম্বর লিখছি, সূর্য পূর্ব দিকে ওঠে। 10 নম্বর লিখছি, সে আজ 7 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। ব্যাস, এই কটা বাক্য তাহলে লিখে পোস্ট করো।